প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা যথারীতি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকে দ্বিতীয় অধ্যায়ের উপরে আমরা আলোচনা করব। তো তোমরা জানো এই অধ্যায়টির নাম স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো এই অধ্যায়ের উপরে আমরা মূলত সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এখানে একটি সার্কিট আছে, একটি বর্তনী। তো এই যে বর্তনী, এই বর্তনীতে দেখো 1 2 3 4 এখানে 4টি ক্যাপাসিটর বা ধারক আছে, এবং এখানে যে এই বর্তনীর যে বিভব সেটি হলো কত, 100 ভোল্ট। তো এটি হলো আমাদের একটি উদ্দীপক। কথাটি ক্লিয়ার? এখন তোমরা জানো আমাদের কোশ্চেনের প্যাটার্নটা হলো 1 2 3 4, অর্থাৎ প্রথম প্রশ্নটি হলো 1 মার্কের, এটি জ্ঞানমূলক প্রশ্ন। এটি বিভিন্ন রকমের ডেফিনেশন হতে পারে, তারপরে বিভিন্ন রকমের ইউনিট হতে পারে, যে একক কি, তারপরে এই জাতীয় সাধারণত এক কথায় উত্তর টাইপের প্রশ্ন হয়। তো যেহেতু এই যে আমাদের সার্কিট আমরা যেটা এখানে নিয়েছি, এখানে ধারক আছে, অর্থাৎ ধারক দ্বারা এই সার্কিটটি তৈরি করা হয়েছে। তো এখানে একটি 1 মার্কের প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আমরা প্রথমে বলতে পারি যে ধারক কাকে বলে। তো ধারক হলো একটি যান্ত্রিক কৌশল, যে কৌশলের মাধ্যমে আমরা আধান রূপে আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখতে পারি, এভাবে বলতে পারো। অথবা বলতে পারো যে দুটি কাছাকাছি অবস্থিত দুইটি পরিবাহীর মাঝে একটি অন্তরক পদার্থ স্থাপন করে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বা ক্যাপাসিটর বলে। কথাটা ক্লিয়ার? এটি 1 মার্কের প্রশ্ন হতে পারে। আবার ধারকের ধারকত্ব আছে, তাই তো? আবার প্রশ্ন হতে পারে যে ধারকত্ব কাকে বলে। তাহলে এটা তোমরা বলবা যে কোন পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। আবার বলছি, কোন পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। সাপোজ ধরো কোন পরিবাহীর বিভব ভি পরিমাণ বৃদ্ধি করতে যদি ধরো কিউ পরিমাণ আধানের প্রয়োজন হয়, তাহলে একক পরিমাণ বিভব বৃদ্ধি করতে কি পরিমাণ আধানের প্রয়োজন হবে, কিউ বাই ভি। এটি হলো ধারকত্ব। ধারকত্বকে সাধারণত সি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সি ইকুয়াল টু আমরা কি লিখব, কিউ বাই ভি। কথাটা ক্লিয়ার? তো এটি হলো ধারকের যে ম্যাথমেটিক্যাল ফর্ম সেটি। তো এখন এখান থেকে আবার একটা জিনিস আমরা ফাইন্ড আউট করতে পারি, চার্জ। এখানে কিউ চার্জ, চার্জের একক কি? তো আমরা জানি চার্জের একক কি, কুলম্ব। আর এখানে কি, বিভবের একক কি, ভোল্ট। তার মানে কি, কুলম্ব পার ভোল্ট। একে সংক্ষেপে ফ্যারাডো বলা হয়। কথাটা ক্লিয়ার? তো তাহলে এখন যদি প্রশ্ন হয়, আরেকটি 1 মার্কের প্রশ্ন হতে পারে যে ফ্যারাড কাকে বলে, অর্থাৎ কোন পরিবাহী, যদি আমরা ফ্যারাডের ডেফিনিশনটা দিতে চাই তাহলে তোমরা কি বলবা, যে কোন পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যদি কি হয়, কোন পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় সেটিকে আমরা কি বলছি, যে ওই পরিবাহী ধারকত্ব, তাই তো? তো এভাবে আমরা এটাকে ডিফাইন করতে পারি। আবার একটি 1 মার্কের কোশ্চেন হতে পারে যে বিন্দু চার্জ কি। বিন্দু চার্জ কি, এটি একটি 1 মার্কের প্রশ্ন হতে পারে। বিন্দু চার্জ কি, অর্থাৎ কোন পরিবাহীর আকার যদি খুব ক্ষুদ্র হয়, বা অর্থাৎ বিন্দুর মতো হয়, অর্থাৎ যে পরিবাহীর খুব আকার খুবই ছোট, অর্থাৎ বিন্দুর ন্যায়, সেই পরিবাহীর চার্জকে বলা হয় বিন্দু চার্জ। কথাটা ক্লিয়ার? আবার বলছি, কোন পরিবাহীর আকার যদি খুব ছোট হয়, অর্থাৎ বিন্দুর মতো হয়, তাহলে সেই পরিবাহীর চার্জকে বলা হবে বিন্দু চার্জ। এখানে আরেকটি যদি এই চ্যাপ্টারে আমরা বলি জ্ঞানমূলক প্রশ্ন, সেটি হলো যে তড়িৎ ক্ষেত্র কাকে বলে। এই যদি প্রশ্ন হতে পারে, তড়িৎ ক্ষেত্র কি। তো তড়িৎ ক্ষেত্র কি, এরকমের যদি সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন হয় তাহলে তোমরা লিখবা যে কোন চার্জিত বস্তুর চারিদিকে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বজায় থাকে সেই অঞ্চলকে, আবার বলছি, কোন চার্জিত বস্তুর চারিদিকে যে অঞ্চল ব্যাপী
তার প্রভাব বজায় থাকে সেই অঞ্চলকে ওই চার্জিত বস্তুর কি বলা হবে? তড়িৎ ক্ষেত্র বলা হবে। অথবা এটাকে এভাবেও বলতে পারবা, কোন চার্জিত বস্তুর চারিদিকে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বজায় থাকে, অর্থাৎ আরেকটি চার্জিত বস্তুকে আনা হলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে, তাকে ওই চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলা হয়। এটা এভাবেও তোমরা বলতে পারো। এই চ্যাপ্টারে যদি আমরা আরেকটি জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে তড়িৎ বলরেখা কি বা তড়িৎ ক্ষেত্ররেখা কি? তড়িৎ বলরেখা কি? কথাটা কি? তড়িৎ বলরেখা কি? কোন তড়িৎ ক্ষেত্রে যদি আমরা একটি একক ধনাত্মক আধান স্থাপন করি, তাহলে সেই আধানটি যে পথে পরিভ্রমণ করে সেই পথটির নামই হলো কি? তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্ররেখা। আবার বলছি, কোন তড়িৎ ক্ষেত্রে একটি একক ধনাত্মক আধান, মনে রাখতে হবে, একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে পথে পরিভ্রমণ করে তাকে তড়িৎ বলরেখা বলে। অর্থাৎ ওই যে পথ দিয়ে এই চার্জটি অতিক্রম করবে সেটি হলো কি? তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্ররেখা। এরপরে আরেকটি জ্ঞানমূলক প্রশ্ন এখানে হতে পারে, সেটি হলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি? একটু আগে আমরা বললাম যে তড়িৎ বলরেখা অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল আর সেটি যে পথে পরিভ্রমণ করে আমরা বলেছিলাম তাকে তড়িৎ বলরেখা বলে। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো তড়িৎ ক্ষেত্রে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল লাভ করবে তাকে কি বলা হয়? ওই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো এটাকে ম্যাথমেটিক্যালি যদি আমরা দেখি, ধরো তড়িৎ ক্ষেত্রে আমরা কি পড়লাম? প্লাস কিউ পরিমাণ চার্জ স্থাপন করলাম, এজ এ রেজাল্ট সে কি করলো? এফ পরিমাণ বল অনুভব করলো। এখন যদি আমরা একক পরিমাণ চার্জ স্থাপন করি তাহলে কি হবে? এফ বাই কিউ। এটি হলো কি? তড়িৎ ক্ষেত্ররেখা। আর তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একে ই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ই ইকুয়াল টু আমরা কি লিখবো? এফ বাই কিউ। কথাটা ক্লিয়ার? তো এখান থেকে আবার এফ মানে কি? বল। তা বলের একক আমরা জানি কি? নিউটন। আর নিচে কিউ মানে চার্জ, চার্জের একক কি? কুলম্ব। তাহলে এখানে আমরা লিখতে পারি নিউটন পার কুলম্ব। তার এটাও একটা এক মার্কের সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক কি? তখন তোমরা বলবা কি? নিউটন পার কুলম্ব। তারপরে এখানে আর যে এক মার্কের যে প্রশ্নগুলো হতে পারে সেটি হলো যে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কাকে বলে? তাহলে তোমরা এখানে লিখবা যে দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু আধান খুব অল্প দূরত্বে অবস্থিত হলে তাদেরকে তড়িৎ দ্বিমেরু বলে। আবার বলছি, খুব দুটি সমান পরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ খুব কাছাকাছি অবস্থিত হলে তাদেরকে তড়িৎ দ্বিমেরু বলে। এটাও খুব ভালো ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। তড়িৎ দ্বিমেরু কি? কথাটা ক্লিয়ার? তাহলে আবার বলছি যে দুটি সমান পরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ খুব কাছাকাছি অবস্থিত হলে এদেরকে বলা হবে কি? তড়িৎ দ্বিমেরু। তারপরে এরপর এখানে আরেকটি প্রশ্ন হতে পারে, এক মার্কের যে প্রশ্নগুলো হতে পারে যে তড়িৎ প্লাস কাকে বলে? এই জাতীয় যে প্রশ্নগুলো আছে সেটিও ইম্পর্টেন্ট। তড়িৎ প্লাস কাকে বলে? তড়িৎ প্লাসের ডেফিনিশন হলো কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর কি তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে বলা হয় তড়িৎ প্লাস। আবার বলছি, তড়িৎ প্লাস কি? তড়িৎ ফ্লাস্ক কি? তাহলে তোমরা লিখবা কি? কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে বলা হবে তড়িৎ ফ্লাস্ক। এরকমই সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। আবার আরেকটি সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন
সেটি হলো, যেমন আমরা যদি আমাদের এই বর্তনীটির দিকে তাকাই, উদ্দীপকটির দিকে তাকাই, এখানে দেখা আছে কি ধারক। তো ধারকের সমাবেশ, একটা প্রশ্ন থেকে ধারকের সমাবেশ কি, অর্থাৎ একাধিক ধারককে একত্রে ব্যবহার করাকে বলা হয় ধারকের সমাবেশ। কথাটা ক্লিয়ার? আবার বলছি, একাধিক ধারককে একসাথে ব্যবহার করাকে ধারকের সমাবেশ বা ধারকের সন্নিবেশ বা ধারকের সংযোগ বলা হয়। এরপরে দেখো আবার ধারকের সংযোগ কত প্রকার, এটা একটি আরেকটি সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। তো ধারকের সংযোগ হলো দুই প্রকার, একটি শ্রেণী কম্বিনেশন বা শ্রেণী সংযোগ বা শ্রেণী সমবায়, আরেকটি হলো কি প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সংযোগ বা সমান্তরাল সমাবেশ বা সমান্তরাল সন্নিবেশ। তার মানে ধারকের সমাবেশ হলো দুই প্রকার। এরপরে আরেকটি প্রশ্ন হতে পারে যে তুল্য ধারকত্ব কাকে বলে। কথাটা ক্লিয়ার? তুল্য ধারকত্ব কাকে বলে? তো তুল্য ধারকত্ব এর ভালো ডেফিনেশন, যে ধারকের সমাবেশের পরিবর্তে, আবার বলছি ধারকের সমাবেশের পরিবর্তে যদি আমরা যে ধারক ব্যবহার করলে, হ্যাঁ, ধারকের সমাবেশের পরিবর্তে যে পরিমাণ ধারক ব্যবহার করলে এই সমাবেশের যে এই সমাবেশের আধান এবং আরেকটি হলো কি এবং যে বিভব পার্থক্য, এটির কি হবে না, কোনরূপ পরিবর্তন হবে না, সেটি কি বলা হয়, সেই ধারককে বলা হয় তুল্য ধারক। এবং তুল্য ধারকের ধারকত্বকে বলা হবে কি, হ্যাঁ, তুল্য ধারক, যে সেই তুল্য ধারকের ধারকত্বকে বলা হবে তুল্য ধারকত্ব বা তাকে তুল্য ধারকত্ব বলে। এবার বলতে পারো আবার, অর্থাৎ ধারকের সমাবেশের পরিবর্তে যে মানের ধারক ব্যবহার করলে এই সমাবেশের কি বিভব পার্থক্য এবং আধানের কি কোনরূপ পরিবর্তন হয় না, তাকে তুল্য ধারকত্ব বলা হয়। অর্থাৎ যে তুল্য ধারকটা আমরা পেলাম, সেই তুল্য ধারকের ধারকত্বকেই বলা হবে তুল্য ধারকত্ব। কথাটা ক্লিয়ার? তো এই জাতীয় যে প্রশ্নগুলো, আরেকটি প্রশ্ন আমরা বলতে পারি, সেটি হলো চার্জ। চার্জ কি বা আধান কি, এটা একদমই সহজ কোয়েশ্চেন। চার্জ কি আমরা জানি, পদার্থ সৃষ্টিকারী যে মৌলিক কণিকা সমূহ রয়েছে, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক যে ধর্ম, তাকেই বলা হয় কি আধান বা চার্জ। ইংলিশে আমরা চার্জ বলছি, বাংলায় আধান বলছি। কথাটা ক্লিয়ার? তো এই জাতীয় এরকমের কোয়েশ্চেন হতে পারে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের ভিতরে। কথাটা ক্লিয়ার? এরপরে যদি আমরা 2 নম্বরের কোয়েশ্চেন নিয়ে কথা বলি, সেটা এখানে হতে পারে যেমন কোয়ান্টাইনাইজেশন অফ চার্জ, অর্থাৎ চার্জের কোয়ান্টাইনাইজেশন বা কোয়ান্টায়ন বলতে কি বোঝো। এর একদম সহজ কথায়, যে কোনো বস্তুতে যে কোনো পরিমাণের চার্জ থাকতে পারবে না, যে কোনো পদার্থে যে কোনো পরিমাণ চার্জ থাকতে পারবে না। অবশ্যই একটা বস্তুতে যে পরিমাণ চার্জ থাকবে, সেই চার্জ একটা নির্দিষ্ট ন্যূনতম সংখ্যার পূর্ণ সংখ্যা গুণিতক হতে হবে। আর সেই নির্দিষ্ট ন্যূনতম সংখ্যাটি হলো ইলেকট্রনের চার্জ। তো ইলেকট্রনের চার্জ কি আমরা জানি, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। এটা হলো কি ইলেকট্রনের চার্জ। তো একটা বস্তুতে চার্জ থাকবে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক, অর্থাৎ 1.6 ইনটু 10 টু দি মাইনাস 19, একে তুমি 1 দ্বারা গুণ করলে যা হবে সেটা থাকতে পারবে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইনটু 2, এভাবে হতে পারবে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইনটু 3, এরকমের হতে পারবে। অর্থাৎ ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হতে হবে। কথাটা ক্লিয়ার? কিন্তু এটি কখনো ফ্র্যাকশন হতে পারবে না। কথাটা ক্লিয়ার? অর্থাৎ 1.6 ইনটু 1.5 বা 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইনটু ধরো 2.1, অর্থাৎ এরকমের হতে পারবে না। অবশ্যই এই ইলেকট্রনের চার্জের কি হতে হবে, পূর্ণ সংখ্যার গুণিতক হতে হবে, এরকম কোন ফ্র্যাকশন সংখ্যার গুণিতক হতে পারবে না। কথাটা ক্লিয়ার? তার মানে আমরা দেখলাম যে কোন বস্তুতে কি, হ্যাঁ, চার্জ নিরবিচ্ছিন্ন হতে পারবে না, চার্জ হতে হবে কি বিচ্ছিন্ন মানের। কথাটা ক্লিয়ার? আর এটা কি বলা হয়, চার্জের কোয়ান্টাইনাইজেশন অফ চার্জ বা চার্জের কোয়ান্টায়ন। কথাটা ক্লিয়ার? তো কোন বস্তুতে যদি চার্জের পরিমাণ কি হয়, আমরা যদি টোটাল চার্জকে কিউ দ্বারা প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো n ইনটু ই,
অর্থাৎ এখানে n হলো পূর্ণ সংখ্যা 1 2 3, এটা কিন্তু আবার মাইনাস হতে পারবে। হ্যাঁ, এখানে শুধু আমরা যেমন 1 2 3 বলছি 4 এভাবে হবে, আবার -1 -2 -3 হতে পারবে। অর্থাৎ এখানে n হলো 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা, আর e হলো কি ইলেকট্রনের চার্জ। তার মূল কথা হলো চার্জের কোয়ান্টাইজেশনের মূল কথা হলো যে একটা বস্তুতে যে চার্জ থাকবে সেই চার্জটা অবশ্যই ইলেকট্রনের চার্জের অর্থাৎ 1.6 × 10⁻⁻19 কুলম্ব এর পূর্ণ সংখ্যার গুণিতক হতে হবে। এটিই হলো চার্জের কোয়ান্টাম বা কোয়ান্টাইজেশন অফ চার্জ। এরকমের 2 মার্কের প্রশ্ন হতে পারে। তারপরে আরেকটা 2 মার্কের প্রশ্ন হতে পারে, সেটি হলো যে তড়িৎ বল এবং মহাকর্ষ বলের ভিতরে পার্থক্য কি। হ্যাঁ, তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যে পার্থক্য কি। তড়িৎ বল এটি আকর্ষণ বা বিকর্ষণমূলক দুভাবেই হতে পারবে, কিন্তু মহাকর্ষ বল কি সবসময় এটা আকর্ষণমূলক বল, তাই এটি একটি পার্থক্য। আবার তড়িৎ বল যেটি সেটি হইল পদার্থের চার্জের পরিমাণের চার্জের উপরে নির্ভর করবে, বাট এটা পদার্থের ভরের উপরে নির্ভর করে না। কিন্তু মহাকর্ষ বল কি চার্জের উপরে নির্ভর করে না, পদার্থের ভরের উপরে কি করে নির্ভর করে। তো এই রকমের প্রশ্ন যদি হয় এরকম তোমরা 2-3টা আবার ডেফিনিশন লিখবা তড়িৎ বল কাকে বলে। হ্যাঁ, আবার লিখবা যে একটি আহিত বস্তুর নিকট আরেকটি আহিত বস্তু আনলে বস্তুটি কি যে আকর্ষণ ও বিকর্ষণ বল লাভ করে, সেটি হলো তড়িৎ বল। আবার তড়িৎ বলের অপর নাম কি, এটা আমরা জানি কুলম্ব বল। আর মহাকর্ষ বল জানো যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে কি করে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। তো এই রকমের তোমরা ডেফিনিশন লিখবে, 2-3টা পার্থক্য দেবে। 2 মার্কে একটি কোশ্চেন, দুটো পার্থক্য লিখলেই হলো, বা সর্বোচ্চ হলো 3টা পার্থক্য তোমরা লিখবে। কথাটা ক্লিয়ার? তারপরে এখান থেকে আরো 2 মার্কের কোশ্চেন হতে পারে তড়িৎ বলরেখার ধর্মগুলো আলোচনা করা, এখানে 2-3টা ধর্ম তোমরা লিখবা। কথাটা ক্লিয়ার? তো আমরা এখন আমাদের যে সার্কিট সেটি নিয়ে কথা বলি। তো দেখো এই যে সার্কিটটি, তো এখানে বিভব হলো 100 ভোল্ট, আর এখানে প্রথম যে এখানে যে ক্যাপাসিটর বা সার্কিট আমরা নিয়েছি তার ধারকত্ব হলো কি 5 মাইক্রোফ্যারাড। এরপরে এখানে C2 3 মাইক্রোফ্যারাড, আর এখানে যে C3 এটি হলো 4 মাইক্রোফ্যারাড, এবং যেটা C4 এটি হলো কি 10 মাইক্রোফ্যারাড। এখন খেয়াল করো এখানে C2 আর C3 এটি কি প্যারালালি কানেকশন আছে, তো এটি প্যারালালি কানেকশন। এরপরে এই C2 এন্ড C3 এরা আবার C1 এর সাথে কি শ্রেণীতে কানেক্টেড আছে। কথাটা ক্লিয়ার? তো এখানে গ নাম্বারের প্রথম প্রশ্নটা যদি আমরা চাই বের করতে চাই, যে এখানে হলো যে বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয় করো। বর্তনীর তুল্য ধারকত্ব কত বের করো। কথাটা ক্লিয়ার? প্রথম প্রশ্নটা হলো বর্তনীর তুল্য ধারকত্ব কত বের করো। আর এই প্রশ্নটার যদি আমরা আনসার করতে চাই, বর্তনীর তুল্য ধারকত্ব কত যদি বের করতে চাই, তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে ধারকত্ব ডেফিনিশন যখন আমরা পড়েছিলাম সেখানে আমরা শিখেছিলাম C কি Q বাই V। কথাটা ক্লিয়ার? ধারকত্ব C আমরা কি বলেছিলাম Q বাই V। আবার যদি তাই হয় তাহলে এখানে আরেকটি তুল্য ধারকত্ব আমরা বের করতে পারবো। তারপরে খেয়াল করো এখন তুল্য ধারকত্ব যদি আমরা এখানে টোটাল বের করি কি হবে, এখানে দেখো C2 এবং কি C3 কি আছে সমান্তরালে কানেক্টেড আছে, তাই তো? যদি যেহেতু C1 এবং C2 কি সমান্তরালে কানেক্টেড, সেজন্য প্রথমে আমরা লিখবা যেহেতু C2 ও C3 সমান্তরালে সংযুক্ত, যেহেতু C2 এবং C3 কি সমান্তরালে সংযুক্ত, অতএব এদের অর্থাৎ C1 এবং C2 এর তুল্য ধারকত্ব হবে কত? এটাকে আমরা যদি Cp দ্বারা প্রকাশ করি তাহলে Cp কি
C2 প্লাস কি C3। একটা কথা মনে রাখবা যে ধারক আর রোধের ভিতরে এখানে আমরা যখন রোধের ক্ষেত্রে দেখি যে সমান্তরাল যে সংযোগে কি হয় রোধের মানটা কমে যায়, কিন্তু ধারকের ক্ষেত্রে এটা টোটালি অপোজিট। ধারকের ক্ষেত্রে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে কি ধারকত্বের মানটা বেড়ে যাবে। কথাটা ক্লিয়ার? তাই সিপি সেজন্য আমরা এখানে প্লাস বলছি, C1 প্লাস C2 প্লাস C3, যেহেতু C2 এবং C3 কি প্যারালালি কানেক্টেড। তো এখন দেখো এখানে C2 এর ভ্যালু আছে কত 3 প্লাস C3 এর ভ্যালু আছে কত 4, তা 4 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে আমরা বলবো কি 7 মাইক্রোফ্যারাড। কথাটা ক্লিয়ার? তাহলে C2 এবং C3 এর তুল্য ধারকত্ব কি হলো 7 মাইক্রোফ্যারাড। এখন দেখো C1 এবং C2 এবং C3 মিলে আমরা পেলাম কি Cp। তাই C1 Cp এবং কি C4 এরা প্রত্যেকে কি আবার শ্রেণীতে সংযুক্ত। কথাটা ক্লিয়ার? এখন লিখবা, তাহলে কি লিখবা আমরা লিখবা যেহেতু C1 এরপর আমরা এখানে Cp লিখছি, কারণটা কি C2 এবং C3 এটা আমরা রেজাল্ট ফাইন্ড আউট করেছি কি আছে এখানে Cp বলেছি আমরা 7 মাইক্রোফ্যারাড হয়ে গেল। তো C1 Cp ও C4 কি হলো, এখন এই তিনটেই কি হয়ে গেল এখন শ্রেণীতে সংযুক্ত, তাই তো? C1 Cp ও C4 শ্রেণীতে সংযুক্ত, অতএব এদের তুল্য ধারকত্ব এখন কত হবে খেয়াল করো। তাহলে এদের তুল্য যে ধারকত্ব সেটি কি হবে, এবার আমরা যদি কি এখানে যেহেতু শ্রেণীতে, অতএব আমরা এটাকে যদি CS দ্বারা প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে, তাহলে এখানে লিখবো 1/CS। খেয়াল কর রোধের ক্ষেত্রে আমরা শ্রেণীতে বলে যখন শ্রেণীতে সংযুক্ত হয় তখন বলি RS = R1 + R2 R3, কিন্তু দেখো এখন যখন আমরা রোধের ধারকত্বের ক্ষেত্রে লিখছি তখন কিন্তু অপোজিট লিখছি, অর্থাৎ 1/CS লিখছি। কথাটা ক্লিয়ার? ধারকত্ব হবে 1/CS = কি হবে 1/C1 প্লাস 1/Cp প্লাস কি হবে 1/C4। কথাটা ক্লিয়ার? এখন খেয়াল করো এখান থেকে আমরা কি লিখতে পারি, তো 1/C1 এর ভ্যালু দেওয়া আছে কত 5, ওকে, প্লাস Cp এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত 7, আর এটার ভ্যালু আমরা কত পেয়েছি 1/10। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা C1 এর পরিবর্তে 5 বসালাম, Cp আমরা 7 পেয়েছি, আর কি আসলো C4 এর ভ্যালুটা কত আছে 10। এখন এটাকে যদি আমরা LCM করি তাহলে পেয়ে যাব বা 1/CS = এটার LCM করো তাহলে কি দাঁড়ালো 70 হয়ে গেল, 5 * 2 10 70। তো এখানে খেয়াল করো 5 দ্বারা যদি আমরা এটাকে তাহলে 5 × 4 = 70 প্লাস 7 দ্বারা যদি এটাকে আমরা ডিভাইড করি 10 প্লাস কি হবে 7 হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে রেজাল্ট কত হয় 21 আর 10 31/70 বা 1/CS = আমরা কি পেলাম 31/70। therefore আমরা এখানে লিখতে পারবো CS = কি, এটা যদি আমরা ইনভার্স করে দেই তাহলে উপরে চলে যাবে 70, নিচে আসবে কত 31। ঠিক আছে? তাহলে তোমরা ক্যালকুলেটর নাও, 70/31 রেজাল্ট কত আসবে, রেজাল্ট আসবে 2.25। আর এখানে কি সবগুলোর সাথে কি ছিল মাইক্রোফ্যারাড ছিল, তো সেই জন্য লিখবা মাইক্রোফ্যারাড
কথাটা ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা আবার লিখতে পারি 2.25 ইনটু 1 মাইক্রোফ্যারাড মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড। 1 মাইক্রোফ্যারাড মানে হলো কি 10 টু দি পাওয়ার, আবার বলছি 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড। 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু কি 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড। সেজন্য অর্থাৎ 70 কে যদি 31 দ্বারা আমরা ডিভাইড করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 2.25 মাইক্রোফ্যারাড। আর মাইক্রোফ্যারাডকে আমরা যদি ফ্যারাডে নেই তাহলে এখানে আবার লিখতে হবে কি 10 টু দি পাওয়ার মাইনাস 6। কথাটা ক্লিয়ার? তাই 2.25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড। তাহলে এই যে আমাদের সার্কিটটি আমরা পেলাম, এই সার্কিটটির তুল্য ধারকত্ব হলো কত 2.25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড। কথাটা ক্লিয়ার? এরপরে এটি একটি 3 মার্কের প্রশ্ন হতে পারে, এভাবে হতে পারে। তারপর এখান থেকে আর প্রশ্ন কি হতে পারে যে এই যে সার্কিটটি আমরা নিলাম এই সার্কিটে সঞ্চিত শক্তির পরিমাণ বের করো। অর্থাৎ এখানে অনেকগুলো ধারক আছে, ধারকের সঞ্চিত শক্তির যে রাশিমালা সেখানে আমরা জানি U ইকুয়াল টু কি বলো দেখি, হাফ কিউ স্কয়ার বাই সি একটা আছে, আর একটা আছে কি হাফ সি ভি স্কয়ার, আর একটা আছে কি হাফ কিউ ভি। কথাটা ক্লিয়ার? হাফ কিউ ভি, তিনটি ফর্মুলা আছে সঞ্চিত শক্তির রাশিমালা বের করার ফর্মুলা এরকমের তিনটি। একটি হলো হাফ কিউ স্কয়ার বাই সি, আরেকটা হলো হাফ সি ভি স্কয়ার, আরেকটা হলো কি হাফ কিউ ভি। তাহলে এখানে আমাদের দেখো আমাদের বিভব দেয়া আছে, হ্যাঁ, আর ধারকত্ব, অর্থাৎ এখানে সি ধারকত্ব দেওয়া আছে, বিভব দেওয়া আছে। তার মানে আমরা এখানে হাফ সি ভি স্কয়ার এই ফর্মুলাটি কি ইউজ করে কি করতে পারি যে এই বর্তনীতে সঞ্চিত শক্তির পরিমাণ বের করতে পারি। ঠিক আছে? যদি তোমাদের প্রশ্নে বলে যে উদ্দীপকে বর্ণিত বর্তনীতে সঞ্চিত শক্তির রাশিমালা প্রতিপাদন করো, সেক্ষেত্রে তোমরা এই তিনটে ফর্মুলা ইউজ করতে পারবা। একটা হলো হাফ কিউ স্কয়ার বাই সি, আর একটা হাফ সি ভি স্কয়ার, আর একটা হাফ কিউ ভি। কিন্তু এখানে কিউ হলো চার্জের পরিমাণ, কিন্তু এখানে তো চার্জটা দেয়া নেই, সেজন্য আমরা এখানে কোন ফর্মুলাটা ইউজ করব, হাফ সি ভি স্কয়ার। কথাটা ক্লিয়ার? কিন্তু এখান থেকে কিন্তু আমরা আবার এখান থেকে আমরা যদি সি, তুমি যদি চার্জের পরিমাণটা বের করো তারপরে কিন্তু ইচ্ছা করে তুমি হাফ কিউ স্কয়ার বাই সি এই ফর্মুলাটা ইউজ করতে পারবা, বা হাফ কিউ ভি এই ফর্মুলাটা ইউজ করতে পারবা। কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, চার্জের পরিমাণটা বের করতে হবে, অর্থাৎ কিউ ইকুয়াল টু কি সি ভি। এখানে যেহেতু আমরা তুল্য, এখানে সি এর মানটা কিন্তু তুল্য যে ধারকত্ব আমরা এখন পেলাম 2.25 ইনটু 10 টু দি মাইনাস 16 ফ্যারাড। হ্যাঁ, তাহলে এখানে যদি চার্জের পরিমাণ তুমি বের করতে চাও এই সার্কিটে কি পরিমাণ চার্জ সঞ্চিত আছে, সেক্ষেত্রে তোমরা এটা এখানে সি এর পরিবর্তে লিখবা। আমরা সর্বশেষ যেটা পেয়েছি তুল্য ধারকত্ব সিএস, সেক্ষেত্রে এখানে সিএস এর ভ্যালু বসাবে 2.25 ইনটু 10 টু দি মাইনাস 16, আর এখানে যে বিভব 100, তো এটাকে মাল্টিপ্লাই করলে চার্জের পরিমাণ পাবে। আর চার্জের পরিমাণ যদি তুমি পেয়ে যাও সেই ক্ষেত্রে প্রথমে যে ইকুয়েশন আমরা লিখেছি হাফ কিউ স্কয়ার বাই সি এই ফর্মুলাটা ইউজ করতে পারবা, আর হাফ কিউ ভি এই ফর্মুলাটাও ইউজ করতে পারবা। কিন্তু যদি তুমি চার্জের পরিমাণ বের না করে যদি এই 3 নম্বর প্রশ্ন অর্থাৎ উদ্দীপকে বর্ণিত যে বর্তনীটি আছে এখানে সঞ্চিত শক্তি পরিমাণ তুমি ফাইন্ড আউট করতে চাও, সেক্ষেত্রে তোমাকে বের করতে হবে কি, সেক্ষেত্রে তোমাকে বের করতে হবে, বের করার জন্য যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটি হলো সঞ্চিত শক্তির ফর্মুলাটা এখানে কি হবে, হাফ সি ভি স্কয়ার। তো সর্বশেষ আমরা এখানে সিএস লিখবা, হাফ সিএস ভি স্কয়ার, কারণ তুল্য ধারকত্ব সর্বশেষ আমরা কি শ্রেণীতে বের করেছিলাম। তাহলে এখানে খেয়াল করো হাফ, আর সিএস এর ভ্যালু আমরা পেয়েছিলাম কি 2.25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 16, আর ভি আমাদের দেয়া আছে কত 100, তার মানে এর উপরে তোমরা স্কয়ার দিবা। তাহলে এটা কি এখন ফাইন্ড, যদি রেজাল্ট ফাইন্ড আউট করো দেখো কি হয়, তাহলে এখানে টোটাল রেজাল্টটা দাঁড়াবে টোটাল রেজাল্ট দাঁড়াবে 11.25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 জুল।
কথাটা ক্লিয়ার? তার মানে দেখো এখানে আমরা কিভাবে করলাম, যদি তোমাদের পরীক্ষায় আসে যে উদ্দীপকে বর্ণিত বর্তনীটির তুল্য ধারকত্ব বের করো, তাহলে আমরা যে রেজাল্ট পেয়েছিলাম অর্থাৎ CS কি তুল্য ধারকত্ব 2.25 × 10⁻16 ফারাড, এই পর্যন্ত লিখবা। কথাটা ক্লিয়ার? কিন্তু যদি তোমাকে বলা হয় যে তুল্য ধারকত্ব না বলে যদি বলা হয় যে উদ্দীপকে বর্ণিত যে সার্কিটটি বর্তনীটি এর সঞ্চিত শক্তি বের করো, তাহলে তোমাকে অতিরিক্ত যে কাজটি করতে হবে সেটি হলো তোমাকে তুল্য ধারকত্ব বের করতে হবে। তুল্য ধারকত্ব বের করার পরে সঞ্চিত শক্তির রাশিমালা যেটি ধারকের ক্ষেত্রে হাফ CV², এখানে এই মানগুলো বসিয়ে তারপরে কি মোট সঞ্চিত শক্তির রাশিমালা তোমরা এইভাবে পেয়ে যাবা। তবে এখানে মনে রাখতে হবে ওখানে আমরা বলেছিলাম তুল্য ধারকতার একক ছিল কি ফারাড, আর এখানে শক্তি সঞ্চিত শক্তির একক শক্তির একক জুল, সেজন্য আমরা জুল লিখেছি। কথাটা ক্লিয়ার? আর ফিজিক্সের বা কেমিস্ট্রি এরকমের যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে মনে রাখতে হবে তোমরা যদি ইউনিট ভুল করো, ইউনিট ভুল করলে কিন্তু 1 মার্কস আমরা কেটে দেই। তার মানে তোমাকে সঠিক যদি 3 এ 3 পেতে হয় তাহলে অবশ্যই কি সঠিক ইউনিটটা লিখতে হবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ 3 এ 3 পেতে হলে একদম একুরেট হতে হবে, মানে ইউনিটটাও ঠিক থাকতে হবে। কিন্তু যদি তোমরা এই ইউনিটে ভুল করো তাহলে কিন্তু 1 মার্কস করে কাটা যাবে। এরপরে তাহলে এই সার্কিটের সঞ্চিত শক্তি আমরা পেয়ে গেলাম কত, যে এখানে সঞ্চিত শক্তি আমরা পেলাম 11.25 × 10⁻³ জুল। কথাটা ক্লিয়ার? এখন যদি আমরা ঘ অর্থাৎ 4 মার্কের যে প্রশ্নটি সেটি নিয়ে কথা বলি, সেটি হলো যে একটু মন দিয়ে খেয়াল করো, একটা সার্কিট যদি ভালো করে বুঝতে পারো তাহলে কি অন্য তুমি যেভাবে প্রশ্ন আসুক না কেন সেটি আনসার করতে পারবে। তো এখন যেভাবে সার্কিটটি আছে সেইভাবে যদি থাকে তাহলে আমরা আমাদের এই সার্কিটের সঞ্চিত শক্তির হলো 11.25 × 10⁻13 জুল। এখন এই সবগুলো ক্যাপাসিটরকে যদি আমরা শ্রেণীতে সংযুক্ত করি, এখানে দেখো শ্রেণীও আছে সমান্তরালেও আছে, কিন্তু সবগুলো সার্কিটকে যদি আমরা কি করি শ্রেণীতে সংযুক্ত করি, সেক্ষেত্রে এখানে সঞ্চিত শক্তি রাশিমালার কোনো পরিবর্তন হবে কিনা, এটা একটি 2 মার্কের প্রশ্ন 4 মার্কের প্রশ্ন হতে পারে, ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করো। আবার এরকমের প্রশ্ন হতে পারে যে ধরো এখানে সব যে যতগুলো আমাদের যে 4টি ধারক বা ক্যাপাসিটর আছে, এই 4টি ধারককে যদি আমরা প্যারালালি কানেক্টেড করি, সেই ক্ষেত্রে এই কি বলা হবে যে এই বর্তনীতে সঞ্চিত শক্তির কোনো পরিবর্তন হবে কিনা, এভাবে হতে পারে। অথবা যদি এভাবে বলা হয় যে যদি আমরা প্রথম যে ধারকটি আছে এই ধারকটিকে যদি রিমুভ করি, অর্থাৎ এই ধারকটি যদি সরিয়ে নেই, তাহলে এখানে সঞ্চিত শক্তির রাশিমালা কি রকমের পরিবর্তন হবে, বাড়বে কি কমবে। আবার এরকমের যদি প্রশ্ন হয় যে যদি আমরা এই C2 এবং C3 যে ধারক দুটি আছে বা ক্যাপাসিটর দুটো আছে, এই ক্যাপাসিটর দুটোকে যদি আমরা কি করি সিরিজে কানেক্টেড করি, তাহলে এখানে সঞ্চিত শক্তির কোনো পরিবর্তন হবে কি না, তা এভাবে প্রশ্ন হতে পারে। তবে মনে রাখতে হবে যে এরকমের, তার মানে এভাবে ঘুরে অনেকভাবেই প্রশ্নটি করা যাবে। তো আমরা একটি প্রশ্ন নিয়ে যদি কথা বলি যে ঘ নাম্বার প্রশ্নটা যদি এরকমের হয়, অর্থাৎ ধারক C2 এবং C3 কে যদি আমরা এখানে তো কি সমান্তরালে কানেকশন আছে, কিন্তু ধারক C2 এবং C3 কে যদি আমরা কি করি শ্রেণীতে কানেকশন করি, তাহলে এখানে যে কি বলে এই ধারকের সঞ্চিত শক্তি রাশিমালার কোনো পরিবর্তন হবে কি না। কথাটা ক্লিয়ার? আবার বলছি, ধারক C2 এবং C3 এখানে সমান্তরালে আছে, কিন্তু এখন সমান্তরালে না থেকে কি করতে হবে, এটাকে যদি আমরা সিরিজে কানেকশন দেই, তাহলে এই বর্তনীতে সঞ্চিত শক্তি রাশিমালা কোনো পরিবর্তন হবে কিনা সেটি আমরা এখন কি ফাইন্ড আউট করব। এখন খেয়াল করো, যদি আমরা কি করি এই C2 এবং C3 কে শ্রেণীতে কানেকশন দেই, তাহলে এই ধারকটি এই যে বর্তনীটি রূপ কিভাবে হবে খেয়াল করো। তো C1 এবং C2 এটাও ধারক যদি কি হয় শ্রেণীতে চলে আসে,
তখন সার্কিটটির রূপ এরকমের হয়ে যাবে। তো এটি ছিল কি C1, এটি হলো C2, এটি হবে C3, আর এটি তো C4 ছিল। আর এখানে যে বিভব ছিল সেটি কত 100 ভোল্ট। তো C1 কি ছিল 5 মাইক্রোফ্যারাড, আর C2 ছিল 3 মাইক্রোফ্যারাড, আর C3 ছিল 4 মাইক্রোফ্যারাড, এবং এখানে যে C4 সেটি ছিল কত 10 মাইক্রোফ্যারাড। কথাটা ক্লিয়ার? 10 মাইক্রোফ্যারাড। এখন খেয়াল করো, যদি আমরা C2 এবং C3 কে শ্রেণী সমবায়ে কানেকশন দেই সেক্ষেত্রে সার্কিটটির রূপ হবে কি রকমের? এরকমের হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? তাইলে এখন যেহেতু এখন কিন্তু আগে আমরা যখন তুল্য ধারকত্ব বের করেছিলাম সেক্ষেত্রে C2 এবং C3 সমান্তরালে ছিল। এখন কিন্তু কি C2 এবং C3, C1, C4 সবগুলো কি একত্রে কি হয়ে গেছে? শ্রেণীতে কানেক্টেড হয়ে গেছে। তো সেই কারণে আমরা কি করব, এখন নতুন করে আবার এর তুল্য ধারকত্বটা বের করে নিব। ঠিক আছে? তো তুল্য ধারকত্ব যদি আমরা বের করি, লিখবা ঘ নাম্বার, যেহেতু C1, C2, C3 ও C4 শ্রেণী সমবায়ে সংযুক্ত, তাই এদের তুল্য ধারকত্ব হবে। তুল্য ধারকত্ব হবে, এটা আমরা CS দ্বারা এক্সপ্রেস করলাম। তো CS ইকুয়াল টু কি হবে খেয়াল করো, 1/CS ইকুয়াল টু কি দাঁড়াবে, 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস 1/C4। কথাটা ক্লিয়ার? তাই যদি হয় তাহলে এখানে আমার ভ্যালুগুলো যদি আমরা এখন বসাই, তা 1/C1 মানে কি 1/5, 1/C2 মানে 1/3, 1/C4 1/C3 মানে 1/4, and 1/C4 মানে কি 1/10, আর এই সবগুলোর সাথে কি আছে? মাইক্রোফ্যারাড। কথাটা ক্লিয়ার? অর্থাৎ 5, 3, 4 and 10। এখন খেয়াল করো, বা যদি আমরা লিখি 1/CS ইকুয়াল টু, এখানে এলসিএম করলে রেজাল্ট কি আসবে? অর্থাৎ আমরা একটু করে দেখি, 5, 3, 4 and 10, 5, 3, 2 and 5। এখন লিখবেন 5, 3, 2, 1। এবার 5 to 10, 20 and 23, তার মানে 60। খেয়াল করো, অর্থাৎ 5, 3, 4, 10 এর এলসিএম কত হবে? 60। আচ্ছা খেয়াল করো, এখন 5 যার, এটা যে আমরা 5 দ্বারা 60 ডিভাইড করি 12, 3 দ্বারা ডিভাইড করলে 20, 4 দ্বারা ডিভাইড করলে 15, and 10 দ্বারা ডিভাইড করলে 6 মাইক্রোফ্যারাড। বা 1/CS ইকুয়াল টু আমরা কি লিখতে পারি খেয়াল করো, 60। তো এখানে কি আসবে? 11, 13। বা যদি আমরা বলি CS ইকুয়াল টু কি হবে, তার উপরে চলে যাবে 60, নিচে আসবে 53 মাইক্রোফ্যারাড। তো এটিকে অতএব আমরা বলবো CS ইকুয়াল টু কি দাঁড়ালো, 60/53 মাইক্রোফ্যারাড। ডিভাইড করে আমাদের রেজাল্ট চলে আসবে 1.5
1.13 মাইক্রোফ্যারাড। কথাটা ক্লিয়ার? তো রেজাল্ট আসবে 1.13 মাইক্রোফ্যারাড। বা CS ইকুয়াল টু কি আসলো 1.13 মাইক্রোফ্যারাড। তো 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু আমরা আগেই বলেছিলাম -6 ফ্যারাড। তাহলে এই ক্ষেত্রে তুল্য ধারকত্ব আমরা পেলাম কত 1.13 ইনটু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। তো এখানে দেখো যে আমরা যখন এখানে সমান্তরালে ছিল তখন আমরা তুল্য ধারকত্ব পেয়েছিলাম 2.25 ইনটু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। আর যখন এটাকে আমরা শ্রেণীতে সবগুলো শ্রেণীতে যখন কানেকশন দিলাম তখন পেলাম কি 1.13 ইনটু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। তার মানে দেখো শ্রেণী সংযোগের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে অর্থাৎ ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, তুল্য ধারকত্বের মানটা দেখো কি কমে যায়। আর সমান্তরাল যে সমাবেশ বা সন্নিবেশ সেক্ষেত্রে কি তুল্য ধারকত্বের মানটি কি বেড়ে যায়। তার মানে হলো যদি তুমি একাধিক বড় ধারক থেকে একটি ছোট ধারক তৈরি করতে চাও সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, শ্রেণীতে কানেকশন দিতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে কমে যাবে। আর অনেকগুলো ছোট ধারক থেকে যদি তুমি একটি বড় ধারক বানাতে চাও সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে সমান্তরালে কানেকশন দিতে হবে। কথাটা ক্লিয়ার? কারণ সমান ধারকের ক্ষেত্রে সমান্তরাল সংযোগে কি হয়, ধারকত্বের মানটি বেড়ে যাবে আর শ্রেণীতে কমে যাবে। তাইলে এখানে আমরা তুল্য ধারকত্ব পেয়ে গেলাম। এখন তোমার প্রশ্ন হইল যে সঞ্চিত শক্তির কোনরূপ পরিবর্তন হবে কিনা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ যখন C2 এবং C3 কেও আমরা C1 এবং C4 এর সাথে শ্রেণী সমবায় কানেকশন দিয়েছি তখন এখানে তুল্য ধারকত্ব আগেরটাকে যদি আমরা U1 বলি এখন এটাকে যদি U2 বলি তখন বলবো কি হাফ CS V2। তাহলে এখানে হবে কি হাফ CS এর ভ্যালু এখানে আমরা পেয়ে গেলাম 1.13 ইনটু 10 টু দি পাওয়ার -6 ইনটু V এর ভ্যালু সবসময় কি আগেও 100 এখনো কি 100। তাহলে এখানে এটাকে যদি তোমরা এখন সমাধান করো দেখো কত হবে রেজাল্টটা। তাহলে এখানে রেজাল্ট দাঁড়াবে 5.68 ইনটু 10 টু দি পাওয়ার -3 জুল। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে খেয়াল করো যখন পূর্বে সমান্তরালেও ছিল শ্রেণীতেও ছিল অর্থাৎ প্রথম যে সার্কিটটি ছিল সেক্ষেত্রে এখানে আমাদের যে সঞ্চিত শক্তি সেটি ছিল 11.25 ইনটু 10 টু দি -13 জুল। আর যখন সবগুলো আমরা শ্রেণীতে দিলাম সেক্ষেত্রে হলো কত 5.68। দেখো আগের চাইতে কি অনেক কমে গেছে, ঠিক না? আগে ছিল 11 এখন হয়ে গেল কি 5। তার মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি আমরা সার্কিটটিকে একটু চেঞ্জ করে শ্রেণীতে যদি কানেকশন দেই সেক্ষেত্রে সঞ্চিত শক্তি কি হবে, কমে যাবে। যেহেতু U1 ইজ গ্রেটার দ্যান কি U2 সুতরাং আমরা বলতে পারি কি সুতরাং লিখবা যে C2 ও C3 কে শ্রেণীতে সংযুক্ত করলে বর্তনীতে কি সঞ্চিত শক্তি কি হবে, কমে যাবে। সঞ্চিত শক্তি কমে যাবে বা সঞ্চিত কি হবে, কম হবে। আবার যদি কি করতাম আমরা সবগুলো ধারককে যদি আমরা শ্রেণীতে এখন তো কম্বিনেশন দেওয়ার কারণে কি হয়েছে সঞ্চিত শক্তি কমে গেছে। কিন্তু এখন শ্রেণীতে যদি আমরা কানেকশন না দিয়ে সবগুলো ধারককে যদি আমরা কি করতাম সমান্তরালে কানেকশন করতাম তাহলে দেখা যেত কি এখানে সঞ্চিত শক্তির পরিমাণটা কি বেড়ে যেত। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে এই ধারকের ক্ষেত্রে মূল কথাটাই যে মনে রাখতে হবে যে অনেকগুলো ধারককে যদি আমরা কি করি শ্রেণীতে কানেকশন দেই সেক্ষেত্রে এর তুল্য ধারকত্ব কি কমে যাবে এবং এখানে বর্তনীতে সংযুক্ত শক্তিও কমে যাবে। আবার যদি আমরা একাধিক ধারককে কি করি সমান্তরালে কানেক্টেড করি সেক্ষেত্রে তুল্য ধারকত্ব বেড়ে যাবে। আর তুল্য ধারকত্ব বেড়ে যাওয়ার অর্থ হলো কি এখানে সঞ্চিত শক্তির পরিমাণটাও বেড়ে যাবে। কথাটা ক্লিয়ার? তো এইভাবে প্রশ্ন হতে পারে। তো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো।
আর যেহেতু আগামীকাল 4 তারিখ, সম্ভবত তোমরা কি তোমাদের যে রিভাইজড যে সিলেবাস অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস যেটি হবে সেটি পেয়ে যাবা। এরপর হয়তো আমরা বুঝতে পারবো যে তোমাদের কোন কোন চ্যাপ্টারের উপর পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থাকবে বা কোন চ্যাপ্টার থেকে কতটুকু থাকবে, তখন হয়তো আমরা নতুন করে কি এবার ইনশাআল্লাহ শুরু করতে পারবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, আল্লাহ হাফেজ।